আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ সাবিনা আক্তার, আমরোড মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব, বিষয় বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়টি প্রথম অধ্যায় প্রথম। আজকের যে বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিএমআই সম্পর্কে। সেটা হলো তোমার বইয়ের 1.2 পাঠ নম্বর 1.2। তো আজকে আমাদের যে পাঠের বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি বিএমআই। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায়ের পাঠ নম্বর কত? পাঠ 1.2। তো আজকের যে আমাদের পাঠের যেটা বিষয় সেটা কি বললাম, বিএমআই। তো বিএমআইটা কি আমরা সেটা একটু জানি প্রথমে। শিক্ষার্থী বন্ধুরা, বিএমআই হচ্ছে দেহের ভরসূচি। বিএমআই কি? শরীরের ভরসূচি, মানব দেহের ভরসূচি। বিএমআই এর পূর্ণ রূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বিএমআই এর পূর্ণ রূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এর বাংলা অর্থ হচ্ছে দেহের ভরসূচি। বিএমআই কি হচ্ছে তাহলে? বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বডি মাসটা কেন প্রয়োজন, আমাদের দেহের ভরসূচিটা কেন আমাদের জন্য প্রয়োজনীয়, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিএমআই, আমরা এটা কেন নির্ণয় করতে হবে, কেন প্রয়োজন? এটা হচ্ছে মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে। সেটা কোন সময় পর্যন্ত? মানুষের বয়স 20 থেকে 24 বছর পর্যন্ত। এই সময়টা কিন্তু মানুষের দেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত? 20 থেকে 24 বছর পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত কিন্তু মানবদেহের বৃদ্ধি ঘটে। এই যে আমরা ছোট থেকে ধীরে ধীরে কি হয়, বড় হই, যে হাইট যেটাকে বলে, লম্বা হই, যে উচ্চতাটা আমাদের হয়, সেটা হচ্ছে কত পর্যন্ত? 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত কিন্তু এই বৃদ্ধিটা হতে থাকে, আমাদের হাইটটা বাড়তে থাকে, উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য কিসের প্রয়োজন? অবশ্যই খাদ্য গ্রহণ করেই আমরা বেঁচে থাকি, এবং বৃদ্ধির জন্য খাদ্য আমাদের কি কি কাজে লাগে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। আমরা জেনেছি আগে যে দেহের বৃদ্ধি ঘটায়, দেহের ক্ষয় পূরণ করে, তারপর হচ্ছে দেহের সুস্থ সবল রাখে, তারপর কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ইত্যাদি অনেক গুণাগুণ খাদ্যের। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত দেহের বৃদ্ধি ঘটে, তারপর কি হয়? তারপর কিন্তু দেহের বৃদ্ধি আর ঘটে না। 24 বছর বয়স পার হয়ে গেলে কিন্তু তখন মানুষের দেহের আর বৃদ্ধি ঘটে না। তখন খাদ্যের কি কাজ করে? তখন খাদ্যের কাজ কিন্তু দেহকে সবল রাখা। তখন খাদ্যের কি কাজ থাকে? দেহকে সবল রাখা,
দেহকে নিরোগ রাখা, আবার কি করে দেহের যে ক্ষয়গুলো আছে সেগুলো পূরণ করা। তখন খাদ্য আর কিন্তু দেহের বৃদ্ধি ঘটায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দেহের ভর সূচিটা আমাদের কেন প্রয়োজন এবার আমরা সেটা জানবো। আমাদের দেহের যে উচ্চতা তার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্য থাকা দরকার অবশ্যই। আমাদের দেহের যে উচ্চতা আছে সেই উচ্চতার সাথে দেহের ওজন, আমরা এক একজন এক এক ধরনের ওজনের অধিকারী হই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কেউ যেমন কেমন হলো, কেউ 50 কেজি, কেউ 70 কেজি, কেউ 80 কেজি, কেউ 30 কেজি, এরকম এক একজনের ওজন থাকে। আবার উচ্চতা এক একজনের এক এক রকম হয়, যেমন কেউ 5 ফুট, কেউ 5.5 ফিট, এরকম ধরনের এক একজনের উচ্চতা এক এক রকম থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দেহের ওজন এবং উচ্চতার সাথে দেহের ওজন আর উচ্চতা এই দুটোর বিষয়ে একটা সম্পর্ক আছে বা সামঞ্জস্য আছে। সেই সামঞ্জস্যটাই হচ্ছে দেহের BMI। একজন মানুষের উচ্চতার সাথে ওজন কেমন হলে সে সুস্থ স্বাভাবিক বলে পরিগণিত হতে পারে সেটা আমরা তাহলে জানি। যেমন একজন ব্যক্তির ওজন যদি ধরি 80 কেজি, ওজন কত কেজি? 80 কেজি। বললাম একজন ব্যক্তির দেহের ওজন কত কেজি? 80 কেজি। সেই অনুযায়ী যদি তার উচ্চতা সাধারণত আমরা ফুট হিসাবে মেপে থাকি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা যে যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি বলি, তোমার উচ্চতা কত? তা এত ফুট, এত ইঞ্চি, এরকম। তো সেই ক্ষেত্রে আমরা এই ফুটটাকে কি করব? মিটারে নিয়ে আসবো। সেটাকে কি করতে হবে? মিটারে পরিণত করতে হবে। যদি উচ্চতা 1.8 মিটার হয়, উচ্চতা ধরে নিলাম 1.8 মিটার, এটা কি করব? ধরে নিলাম। তাহলে এই উচ্চতা এবং ওজনের কি সম্পর্ক সেটা আমরা এখন বের করব। কোনো ব্যক্তির ওজনকে যদি তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করা হয় তাহলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে দেহের ভর সূচি। তাহলে ভর সূচিটা আমরা একটু সংজ্ঞা আকারে লিখি। ভর সূচি দেহের উচ্চতাকে দেহের ওজনকে উচ্চতার বর্গ করে বা উচ্চতার বর্গ করে দিয়ে যদি ভাগ করা হয় তবে যে ফল পাওয়া যায় সেটিকে বলা হয় ভর সূচি। তাহলে কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? ভর সূচিটা কি? দেহের যে ওজন সেটাকে যদি আমরা দেহের যে উচ্চতা আছে তার বর্গ দিয়ে ভাগ করি তাহলে কি করব? একটা ভাগফল পাওয়া যাবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দেহের ভর সূচি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই ভর সূচিটা আমরা একটু বের করে ফেলি। আমরা যে আনুমানিক একটা ভর ধরে নিয়েছি এবং একটা ওজন ধরে নিয়েছি। এখানে কি কোনো ব্যক্তির ওজন 80 কেজি এবং উচ্চতা কত? 1.8 মিটার। তাহলে
বিএমআই করতে গেলে আমাদের কি করতে হবে? সংজ্ঞাতে আমরা কি জেনেছি? দেহের ওজন, দেহের ওজন, ওজন কিসে হতে হবে? কেজিতে হতে হবে। ওজন, দেহের ওজন এখানে কি লিখবো আমরা? কেজি। দেহের ওজনকে কি দিয়ে ভাগ করবো শিক্ষার্থী বন্ধুরা? দেহের উচ্চতা দিয়ে। তাহলে উচ্চতা আমরা কত ধরেছি? 1.8 মিটার। তাহলে দেহের উচ্চতা কত? দেহের উচ্চতা 1.8 মিটার স্কয়ার। তাহলে বিএমআই সমান সূত্রটা আমরা কি পেলাম? দেহের ওজন কেজি ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র সূত্রটা লিখলাম, দেহের ওজন কেজি ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। তাহলে এখন আমরা মানটা বসাই দিই। দেহের ওজন কত ধরেছে এখানে শিক্ষার্থী বন্ধুরা? 80 কেজি। তাহলে 80 কেজি ভাগ উচ্চতা কত? 1.8 মিটার স্কয়ার। তাহলে কি করতে হবে? 1.8 কে বর্গ করতে হবে। তাহলে এর পাশে কি পাবো আমরা? 80 ভাগ 1.8 গুণ 1.8। তাহলে এই 1.8টাকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো শিক্ষার্থী বন্ধুরা? 80 ভাগ 3.24 এরকম একটা মান পাবো আমরা। শিক্ষার্থী বন্ধুরা, এবার এটাকে যদি আমরা এটা ভাগ করি তাহলে যেটা পাবো 24.69। এটাকে এইটা যদি সমাধান করা হয় তাহলে ভাগ করলে আমরা কি পাবো? 24.69। এটা তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 24.7 প্রায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? 24.7 প্রায়। এটা কি পেলাম? দেহের ভরসূচি বা বিএমআই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ফলাফলটা পেয়েছি 24.7, আমরা যে ফলাফল পেয়েছি সেটা কি? 24.7 প্রায়। তাহলে এই যে বিএমআইটা 24.7 পেলাম, তো এখন একজন সুস্থ বা পূর্ণবয়স্ক ব্যক্তির সঠিক বা স্ট্যান্ডার্ড যে বিএমআই সেটা হচ্ছে, সঠিক বিএমআই হবে 25। একটা স্ট্যান্ডার্ড বিএমআই কত হবে? 25 হতে হবে। তাহলে আমরা যে হিসাবটা পেয়েছি সেটা কি 25-এর প্রায় কাছাকাছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? 25-এর বিএমআই 25-এর প্রায় কাছাকাছি একটা মান পেয়েছি। এই যে সঠিক বিএমআই 25 এখানে একটা স্ট্যান্ডার্ড মান হিসেবে ধরা হয়েছে। এই কোনো ব্যক্তির ওজন যদি এই 25-এর কম হয় তাহলে সেই ব্যক্তিকে কি বলা যেতে পারে? তার সঠিক বিএমআই থেকে একটু স্থূলকায় কম বা একটু হালকা পাতলা রোগা ধরনের ব্যক্তি আমরা বলতে পারি। আর যদি কোনো ব্যক্তির ওজন 25 থেকে বেশি হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে কি বলবো? স্থূলকায় বা মোটা বা মেদ জাতীয়। তাদের শরীরে চর্বির ভাগ বেশি বলে আমরা ধরে নিতে পারি। তাহলে একজন ব্যক্তির পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির সঠিক বিএমআই স্ট্যান্ডার্ড মান কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 25 হতে হবে।
আর আমরা যে মানটা পেয়েছি 24.7, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা যে মানটা পেয়েছি সেটা কিন্তু সঠিক যে মান বিএমআই এর যে স্ট্যান্ডার্ড মান হিসেবে ধরা হয় তার প্রায় কাছাকাছি। তাহলে কোনো ব্যক্তি যদি এই ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হয়, তাহলে ওই ব্যক্তিকে আমরা সুস্থ নিরোগ ব্যক্তি হিসেবে পরিগণিত করতে পারি। আর এর যদি হেরফের হয় তাহলে আমাদের কি করতে হবে? খাদ্যসূচির পরিবর্তন করতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু আমাদের কি দেহের ওজনটা খাদ্যের উপরে নির্ভরশীল, কাজে আমরা যদি খাদ্য সূচিটা আমাদের দৈনন্দিন যে খাদ্যটা গ্রহণ করি সেটা যদি আমরা কম বেশি করি, তাহলে আমরা কি করব? এই সঠিক মানের কাছাকাছি একটা বিএমআই হতে পারবো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? বিএমআই এর অধিকারী হতে পারবো। তাহলে এর জন্য আমাদের সঠিক এই বিএমআই স্ট্যান্ডার্ড মান 25 হতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে খাদ্যসূচি পরিবর্তন করতে হবে। কি করতে হবে? আমাদের খাদ্যসূচি সঠিক হতে হবে, সঠিক নিয়মে খাদ্য গ্রহণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের সঠিক নিয়মে কিভাবে আমরা খাদ্য গ্রহণ করব, এর নিয়মটা কি আমরা একটু জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা। একজন পূর্ণবয়স্ক মানুষের কি হারে খাদ্য গ্রহণ করতে হবে আমরা একটি মডেল দেখি শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা একটা খাদ্যর মডেল আঁকার চেষ্টা করছি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কি হারে কেমন খাদ্য গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে ক্যাটালগটা বা যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই বৃত্তটাকে আমরা 1, 2, 3, 4টে ভাগে ভাগ করলাম। সবচেয়ে বড় ভাগে যেটা আছে সেটা থাকবে শর্করা। এটা কি হবে? শর্করা। আর এই ভাগটা হচ্ছে এই শর্করার ভাগটা হচ্ছে শতকরা 60 ভাগ। শর্করার পরিমাণ কত? শতকরা 60 ভাগ হতে হবে। আর তারপরে আছে এটা হচ্ছে কি প্রোটিন। এর পরিমাণটা হচ্ছে শতকরা 15 ভাগ। এটা হচ্ছে এটাও স্নেহ এবং এটাও স্নেহ জাতীয় খাদ্য হতে হবে। এই স্নেহের ভাগ আসবে 5 ভাগ আর এই স্নেহের ভাগ হবে 25 ভাগ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে আমরা যে মডেলে যে 4টে অংশ দেখতে পেলাম, শর্করার ভাগ হতে হবে 60 ভাগ, প্রোটিনের ভাগ হতে হবে 15 ভাগ, স্নেহ এই স্নেহটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত স্নেহের পরিমাণ কত ভাগ? শতকরা 25 ভাগ। আর এই যে 5 ভাগ স্নেহের পরিমাণ, এটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত স্নেহের পরিমাণ কত হতে হবে? শতকরা 5 ভাগ হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে শতকরা ভাগগুলো আমরা দেখলাম, এই হারে যদি আমরা দৈনিক খাদ্য গ্রহণ করতে পারি তাহলে আমাদের বিএমআইটা সঠিক হবে, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষ সঠিক এবং নিরোগ সুস্থ দেহের অধিকারী হতে পারবো।
তাহলে 60 ভাগ কিসের পরিমাণ? শর্করার পরিমাণ হতে হবে 60 ভাগ। 15 ভাগ হতে হবে প্রোটিনের পরিমাণ, এবং অসম্পৃক্ত স্নেহের পরিমাণ হতে হবে 25 ভাগ, আর সম্পৃক্ত স্নেহ হতে হবে 5 ভাগ। শিক্ষার্থী টোটাল কত ভাগ হচ্ছে? 100 ভাগ। তাহলে এই যে খাদ্যটা আমরা গ্রহণ করব, এটা এই হারে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের খাদ্যসূচিটা সঠিক নিয়মে হবে এবং ঠিক থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলোক্যালোরি খাদ্য প্রয়োজন। দৈনিক 2000 থেকে 2500 কিলোক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কিলো ক্যালোরি সম্পর্কে আমরা আগে জেনেছি। আর একটু বলি, কিলো ক্যালোরি হচ্ছে ক্যালোরি, খাদ্যের মূল একক হচ্ছে কি? ক্যালোরি। এই ক্যালোরি হচ্ছে 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে খাদ্যের ক্যালোরি। এটা আমরা আগে জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের যে দৈনন্দিন যে খাদ্যের রুটিনটা হতে হবে, এটা হচ্ছে এই মডেল অনুযায়ী বা এই চিত্র অনুযায়ী যদি আমরা আমাদের খাদ্যসূচিটা করে নিতে পারি, তাহলে আমরা সুস্থ সবল এবং পূর্ণবয়স্ক মানুষের নিরোগ দেহ আমরা পেতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো আজকের পাঠে আমরা যে যে বিষয়গুলো জানলাম, এগুলো আমরা আরেকটু বইয়ের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।